প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। স্টুডিওতে আজকে সমসাময়িক যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, দর্শক আপনাদের সবার মতো আমরাও এই মুহূর্তে সবচেয়ে বেশি অধীর আগ্রহ অপেক্ষা করছি যে নির্বাচনী যে একটা রাজনীতির এতে ফেরত যাওয়া, নির্বাচনহীনতা থেকে নির্বাচনের দিকে ফেরত যাওয়া, একই সাথে অর্থনীতি পুনরুদ্ধার, এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলতে স্টুডিওতে আজকে আমাদের যে বিষয়টি ঠিক করেছি, নির্বাচনী রোডম্যাপে বিএনপির রাজনীতি অর্থনীতি, বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি আমরা এমন একজন ব্যক্তিত্ব, আব্দুল ওয়াল মিন্টু, যার অনেক পরিচয় আছে। আমরা খুব গুছিয়ে দুইটা পরিচয় বলতে চাই। তিনি ব্যবসায়ী সমাজের নেতা এবং ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন এফবিসিসিআই সাবেক সভাপতি এবং তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। জনাব আব্দুল ওয়াল মিন্টু, আপনাকে চ্যানেল স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই, আজকে যেহেতু আপনার দলের একটি বড় জনসভা ছিল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে, এবং সেইখানে নিঃসন্দেহে নির্বাচনের বিষয়টি আপনারা জোরে সোরে তুলেছেন। গতকালও বিএনপি মহাসচিব একটি অনুষ্ঠানে বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা। শুরু করতে চাই, নির্বাচনের রোডম্যাপের পথে আপনারা কতটুকু অগ্রসর হচ্ছেন, সরকারের অবস্থান কি বুঝছেন, আপনাদের প্রস্তুতি কি? আপনাকে ধন্যবাদ। প্রথমেই যখন আপনি নির্বাচন নিয়ে কথা উঠাচ্ছেন, মানে প্রথমে যারা আজকে বাংলাদেশের এই অবস্থার, যারা আন্দোলন সংগ্রামের মধ্যে এই অবস্থা আমাদেরকে নিয়ে এসেছেন, ছাত্র জনতা যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনো আহত অবস্থায় হসপিটালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রথম কথা, আপনি এখানে দুইটা জিনিস আপনি নিজে উত্থাপন করছেন। একটা হলো গণতন্ত্র বা নির্বাচন, যেটাই আপনি বলেন, আর একটা হলো অর্থনীতির কথা বলেন, পুনরুদ্ধার। প্রথমে আমি আপনাকে বলতে চাই এবং শ্রোতা ভাই বোনদের যে আপনি কোনোভাবেই রাজনীতি এবং অর্থনীতি এই দুটোকে আপনি আলাদা করে যদি দেখেন, ইনসেপারেবল, এটা সম্ভব না। এই দুটো, রাজনীতি এবং অর্থনীতি, এই দুটো একে অপরের সম্পূরক। ইভেন অনেকে বলতে পারেন যে এটা হলো একে অপরের পরিপূরক। যেমন একটা সংসারে আমরা যদি দুই ভাই থাকি বা একটা ভাই একটা বোন থাকি, একে অপরের সম্পূরক, পরিপূরক। যদি আমরা ওই সংসারটাকে, ওই ফ্যামিলিটাকে যদি আমরা ভালোভাবে সমাজে উপস্থাপন করতে চাই যে এটা একটা ভালো ফ্যামিলি, পরিবার। এবং প্রথমে আসি যে আজকে গণতন্ত্র দিবস যেটা আপনি বললেন, দেখুন আমরা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে, আমার দল বিএনপি 2006 সাল থেকে 18 বছর আমরা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অবিচার সহ্য করা সত্ত্বেও আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। এতে আমাদের প্রায় 700 থেকে 800 লোক গুম হয়েছে। এতে আমাদের 1500 থেকে 1600 লোক খুন হয়েছে এই গত সরকার দ্বারা। এবং এই ছাড়াও এই ছাত্র জনতার আন্দোলনে শুধু জুলাই আগস্টে 4 শতাধিক, যেটা আমাদের মহাসচিব কালকে বলতে যে 422 জন এখন পর্যন্ত টোটাল নাম্বার মারা গেছে, ধরেন 800, কেউ বলে 76, কেউ বলে 80, যাই হোক, তার ভিতরে 422 জন আমাদের মারা গেছে, মানে বিএনপির। তো বিএনপি 2006 সন থেকে খুন, গুম, অত্যাচার, নিপীড়ন, মিথ্যা মামলা, গায়েবী মামলা সহ্য করে, এবং 1,52,000 মামলা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দিছে। আমাদের 62 লক্ষ নেতাকর্মী এটার আসামি। কী জন্য আমরা আন্দোলন করতেছি? গণতন্ত্রের জন্য। তো আজকে হলো আন্তর্জাতিকভাবে গণতন্ত্র দিবস, সেই হিসাবে আজকে আমাদের সমাবেশ ছিল। এটাকে আমি অন্য কোনোভাবে নিতে চাচ্ছি না। এটা আমরা প্রতি বছরে পালন করতে চেয়েছিলাম। গত কয়েক বছর আমরা ঠিকমতো পারি নাই, পুলিশ পারমিশন দেয় নাই, অমুক তমুক। বা এটা সব দেশেই, গণতান্ত্রিক দেশে সব দেশে এটা পালিত হয় কম আর বেশি। সো আপনি আজকের মিটিংটাকে আমি ওইভাবেই দেখতে চাই। তবে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।
এখন মূল কথা হলো আমরা 18 বছর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি। এত কিছু অত্যাচার নির্যাতন সত্ত্বেও বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সবসময় সংগ্রাম করে আসতেছে জনগণের অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য। সেই অধিকারগুলোর ভিতরে আছে প্রথমেই মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইন দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে করার কথা সেই অধিকারগুলো, এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটের অধিকার। এখন ভোটের অধিকার যদি আপনাকে প্রতিষ্ঠিত আপনার ঠিকমতো না করেন এবং তার এই ভোটের মাধ্যমে যদি আপনি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না করেন, তাহলে তো আপনি বলতে পারবেন না যে গণতান্ত্রিক সরকার। তার মানে হলো এখন আপনার এক লাইনে আমি বলতেছি, আমরা 18 বছর থেকে সংগ্রাম করতেছি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করার জন্য। আমরা তো এখনো সেই গণতন্ত্র পাইনি না। অতএব আমাদের সংগ্রাম অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। হ্যাঁ, আমরা এটা বুঝি যে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে। আমাদের দেশে ইন্টারিম গভর্নমেন্ট আগেও ছিল। 1990 সনে যে সরকার ছিল সেটা কিন্তু ওই এটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না, কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা সরকার গঠন করছি। পরবর্তীকালে যে দুটা ইলেকশন হয়েছে, 1996 যে দ্বিতীয় ইলেকশন এবং 2001 সনে যে ইলেকশন হয়েছে, এই দুটো হচ্ছে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। তারপর থেকে এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি করে ওই নিজেদের শাসনের আওতায় ইলেকশন করা হয়েছে। যে ইলেকশনগুলা 2008 বলেন, 2006-07 যে সরকার এসছে 111, এটাকে আমি কোনো আঙ্গিকে সাংবিধানিক সরকার হিসাবে দেখি না। এটা কোনো আঙ্গিকে সাংবিধানিক তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীনও না। তো ওই যে ইলেকশনটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ষড়যন্ত্রমূলক উপহাসমূলক ইলেকশন হইল 2008 সনে। সেটা অত বিস্তারিত আমি যাব না, তবে আমার হিসাবে ওটা ছিল সবচেয়ে একটা খারাপ ইলেকশন, চোরা ইলেকশন। পরবর্তীকালে ইলেকশনগুলো তো আওয়ামী লীগের শাসনামলে হয়েছে, সেটা আপনিও জানেন, আমিও আমি বলার দরকার নাই। একটা রাতের ভোট দিনে হয়ে গেছে, আর একটা ইলেকশনের আগে 154 জন ইলেক্টেড। তো ওই আর 2024 তো বলার কোনো এআই থাকে না, বিকজ কোনো লোক ভোটে দিতে যায় না, 5% ভোট দিতে গেছে। তো সেজন্য আমি আপনার প্রশ্নের উত্তর একবার আছি, আমরা গণতন্ত্রের জন্য 18 বছর যুদ্ধ করতেছি, আন্দোলন সংগ্রাম করতেছি। এখনও দেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। এইটা কি মানে আপনারা তো মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিকবার আপনাদের পার্টির মহাসচিব মিটিং করেছেন। আমরা নিশ্চয়ই একটু দর্শকদের জন্য শুনতে চাই যে কবে নাগাদ, কতদিন নাগাদ আপনারা আশা করেন যে আপনারা যে 18 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন এই সংগ্রামের শেষ হতে পারে? প্রথম কথা হলো একটু পিছনের পার্টটার উত্তর আগে দেই, যে আমরা তো চাই অতি সত্বর। জি জি, আমরা চাই অতি সত্বর দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। এখন কতদিন লাগবে, কতদিন নির্বাচন হবে, সেটা তো আমাদের কাছে না। সেই জন্যই আমাদের দল বারবার বলতেছে যে আপনারা বলুন আপনারা সংস্কার করতে চান, আপনারা বলুন কি কি সংস্কার করবেন, কতদিন লাগবে, কখন আপনারা একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিবেন, সেটা ওনাদের থেকে আসতে হবে। আমি মনে করি ওনারা যখন বলবে, যেমন এখন একটা মানে আদা রোড ম্যাপ আমরা পাইছি যে ওনারা অনেকগুলা বিষয়ে একটা কমিশন করতেছে সংস্কারের জন্য। সেই কমিশনগুলোকে বলা হয়েছে যে আপনারা ডিসেম্বরের ভিতরে ওনারা রিপোর্ট দিবেন। তবে আমি আশা করি ডিসেম্বরের পরপরেই ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা ঐক্যমত্যে পৌঁছে একটা যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করবে। এখন আপনি আসি অ্যাবাউট দি সংস্কার। প্রথম কথা হলো যে সংবিধান সংস্কার কিন্তু অনেক সংস্কার হয়।
প্রথম কথা হলো একটা হলো সাংবিধানিক সংস্কার, যে জন্য ওনারা কমিশন করছে। তারপরে আপনি আসেন প্রাতিষ্ঠানিক সংস্কার, যেমন আপনি যদি আমাদের জুডিশিয়ারি ধরেন, আপনি যদি আমাদের পুলিশ ধরেন, দুদক, আপনি দুদক ধরেন, এই ওই দুটো আগে বললাম, যেমন বাংলাদেশ ব্যাংক, ইলেকশন কমিশন, তারপরে আপনার পাবলিক সার্ভিস কমিশন, এগুলি কিন্তু সাংবিধানিক। জি। পরবর্তী যাদের যেমন দুদক বা মনে করেন এনার্জি রেগুলেটরি কমিশন, এটা বা মনে করেন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি, এগুলি কিন্তু হলো আইনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সো একটা হলো সাংবিধানিক সংস্কার, আরেকটা হলো সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আরেকটা হলো আইন দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সংস্থা বা নিয়ন্ত্রক সংস্থাগুলো, যেমন ইলেকট্রিসিটির জন্য আছে বিইআরসি, এনার্জি রেগুলেটরি কমিশন। সব সংস্কার করার জন্য তো একটা জনমত লাগে। আমিও প্রশ্ন করতে চাই যে একটা আপনার যেই নামে অবহিত করেন এই সরকারকে, অন্তর্বর্তীকালীন বলেন, জনতান্ত্রিক বলেন, জনসমর্থিত বলেন, বিপ্লবী সরকার, আপনি বিপ্লবী যেই নামে অবহেলিত করেন, কিন্তু বিপ্লবী সরকার যদি আপনি বলেন তাহলে এখানে আমার সমস্যা আছে। বিপ্লবী সরকার যদি হইতো, সমস্যা কেন? সমস্যা তাহলে সংবিধান বাদ দিতে হইতো। আপনি তো সংবিধানের আওতায় নিজেকে প্রতিষ্ঠিত করছেন, সো আপনি বিপ্লবী কেমনি বলবেন? আপনি সংবিধানের উপরে ওত নিয়ে আপনি বলতেন যে আমি সংবিধানকে সংরক্ষণ করব, তার মানে আপনি সংবিধানের আওতায় আপনি একটা সরকার গঠন করছেন। অতএব এটা বিপ্লবী কীভাবে বলবেন আপনি? আচ্ছা, তাহলে বিপ্লবটা কারা করলো? ছাত্র জনতা করেছে। ছাত্র জনতা। কিন্তু এখন কেউ কেউ বলতেছে 1.5 মাসে বিপ্লব হয়ে গেছে। তো 1.5 মাসে যদি বিপ্লব হয়, তাহলে 2006 সাল থেকে যে আমাদের লক্ষ লক্ষ কর্মীদের জেলে গেল, আমাদের নামে যে 1,52,000 বা 60,000 যে আমাদের বিরুদ্ধে যে মামলা দিল, 62 লক্ষ নেতা কর্মী যে আমাদের মামলা খেলো, তার ওরা কি আন্দোলন করে নাই? নিশ্চয়ই। তো তাহলে আপনাকে বুঝতে হবে যে 1.5 মাসের আন্দোলনে সরকার পালিয়ে যায় নাই। এই আন্দোলন ছিল একটা ধারাবাহিকতা, হয়তো একটা ইস্যুতে এটা একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো কাজ করছে এবং সবাই এটা ঝাঁপিয়ে পড়ছে। এখন কথাটা হলো যে যখনই আপনি নির্বাচিত সরকার না, তখন এই প্রশ্নটা সামনে চলে আসে যে আপনার অথরিটিটা কী? প্রাতিষ্ঠানিক যে কোনো সরকারই প্রাতিষ্ঠানিক সংস্কার করতে পারে, যেটা বললাম দুদক। জি। ওনারা দুদকের সংস্কার মানে কি? দুদকের একটা আইন কানুনকে চেঞ্জ করতে পারে, দুদকের মনে করেন রুলস রেগুলেশন চেঞ্জ করতে পারে। কিন্তু আপনার যখনই সাংবিধানিক সংস্কারের কথা আসবেন, সেটা তো একটা অথরিটি তো লাগবে। যে কোনো দেশেই আপনার যখন এই সরকারের সেই অথরিটি আছে না? ছাত্র জনতার সমর্থন নিয়ে, নিরঙ্কুশ সমর্থন নিয়ে তো সরকার গঠিত হয়েছে এবং তাদের জনগণের অভিপ্রায় দ্বারা গঠিত সরকার। আপনি এটার কেন অথরিটি নাই? যখন 111 সরকার আসছে, যেটাকে একটু আগে আপনাকে বললাম অসাংবিধানিক সরকার, যদি আপনি খুব ভালো করে দেখেন, কিছু কিছু সার্ভেও আছে যে 80% লোক নাকি ওদেরকে সমর্থন করছে। তো যখনই আপনার জনসমর্থিত বলেন, আমি তো না করতেছি না, আমরা তো সমর্থন করি, বিএনপিও সমর্থন করতেছে। জি। কিন্তু এটা হলো টোটকা জিনিস, বুঝুন তো আপনি। জনসমর্থন আজকে আছে, কালকে সকালে নাও থাকতে পারে, প্রতিটা ইস্যুতেই জনসমর্থন কমে। কিন্তু যখন আপনি নির্বাচিত হন, তখন জনগণ আপনাকে ম্যান্ডেট দিছে, আপনি আপনার একটা ম্যানিফেস্টো জনগণের সামনে আপনি হাজির করেন ইলেকশনের আগে। সেই ম্যানিফেস্টোতে আপনি বলেন যে আপনি কি কি করবেন। যেমন মনে করুন বিএনপি এখন থেকে 1.5 বছর আগে রাষ্ট্র কাঠামো সংস্কারের একটা 31 দফা দিয়েছে, এটা তো আপনারাও দেখছেন। জি জি। তো এখন বিএনপি কি চাইলে আজকে করতে পারবে এটা? বিএনপি যদি সরকার গঠন করার জন্য একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি ম্যান্ডেট পায় জনগণের থেকে, তাহলে বোঝা যাবে যে জনগণের সমর্থন আছে এই রাষ্ট্র কাঠামো সংস্কার।
জি। এখন আপনি জনসমর্থন কইয়া আমারে কুঁদেছেন। এখন কার সমর্থন আছে কার সমর্থন নাই এটা তো ভাই আমি বলতে পারবো না। তবে আপনি যদি আমাদের এই মুহূর্তে আজকে এবং যখন থেকে এই সরকার গঠিত হয়েছে এখন পর্যন্ত, এবং আমি আশা করি অদূর ভবিষ্যতেও আমরা কিন্তু এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছি এবং ভবিষ্যতেও দিতে থাকবো যতদিন আমরা মনে করবো ওনারা জনগণের কল্যাণে কাজ করতেছে। কিন্তু যেমন অর্থনৈতিক সংস্কার ওনারা করতে এই জনগণের কল্যাণটা কিভাবে কোয়ান্টিফাই করা যাবে, কিভাবে কোয়ান্টিফাই করবেন? এখন একটা হলো জনগণের কল্যাণে যে প্রতিষ্ঠানগুলো গঠন করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে কাজ করার জন্য রাইট, যদি আপনার সক্ষমতা বাড়ান সে থেকে আমি বুঝব। 2 নম্বর হলো যে এখন যদি আপনি দেখেন যে জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত সংস্থাগুলা বা প্রতিষ্ঠানগুলো কিছু স্বার্থান্বেষী মহলের মতো জন্য আগে যেরকম ছিল বিগত 1 দশক ধরে, যে এগুলো শুধু অল্প কয়েকজন কন্ট্রোল করতো, যেমন আর্থিক খাত। রাইট, আর্থিক খাতের ব্যাংকগুলো তো জনকল্যাণে প্রতিষ্ঠিত। যারা বলে যে আমি ব্যাংকের মালিক তারা তো না বুঝি বলে রে ভাই। ব্যাংকের আসল মালিক হলো যারা টাকা ডিপোজিটার। 2 নম্বর মালিক হলো যারা ব্যাংকের সাথে লেনদেন করে বা ব্যবসা বাণিজ্য করে। 3 নম্বর হলো যারা ব্যাংকে ইনভেস্টমেন্ট করছে। তার ভিতরে আবার 2টা পার্ট আছে, একটা হলো যারা এটা স্থাপিত করছে আর একটা হলো যারা পাবলিক শেয়ার কিনছে। তো এখন আমরা দাবি করি যে অনেকে দাবি করে যে আমি ব্যাংকের মালিক, কিন্তু তার মানে হলো ওনারা ব্যাংকের যে মর্মার্থ এটাই জানে না। তো এখন আমার কথা হলো এখন এই যে দেখেন আমরা বিগত সরকারের আমলে একটা গোষ্ঠী সব আর্থিক খাত কন্ট্রোল করতো। আপনি এনার্জি অথবা আপনি বিদ্যুৎ খাতে আসেন কয়েকজন লোক কন্ট্রোল করতো। এটা তো আমার বলা লাগবে না লোকজনের কাছে। উন্নত এর আগের সরকারে বিএনপির সময় উন্নত খুব পাওয়ারফুল ছিলেন, তারাই কন্ট্রোল করতো ব্যবসা বাণিজ্য। বিদ্যুৎ খাতের কথা যদি বলি, বিএনপির বিরুদ্ধে তো বিগত সরকারের একটাই কমপ্লেন ছিল যে আমরা বিদ্যুৎ খাতের উন্নয়ন করি নাই। বিএনপির আমলে আসলে কোনো বড় পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয় নাই। সেটাই তো ওইটাকে দেখেই তো আপনার এই বিদ্যুৎ খাতে লুটপাটটা শুরু করলো। বিএনপির আপনি দেখান একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে কিনা, হয় নাই। তো সেজন্য বলতে আবার আরেকটা গ্রুপ দেখবেন যত টেন্ডার আছে সব ওই রোড অ্যান্ড হাইওয়ে দেখ শুধু 3-4 জনের ভিতরে মানে এটা কনসেন্ট্রেটেড। এরকম প্রত্যেকটা খাতে বিগত সরকারের আমলে তাদের মিত্রদের দ্বারা একটা স্বার্থান্বেষী গোষ্ঠী ওনারা সৃষ্টি করছেন করে কয়েকজন মিলে একটা খাত কন্ট্রোল করতো। এক্স্যাক্টলি, বাংলাদেশ একটা লিমিটেড কোম্পানি এবং কয়েকজন হয়ে গেছিল সে লিমিটেড কোম্পানির মালিক। তো এখন কথা হলো যে আপনি যতদিন পর্যন্ত আমরা এগুলি না দেখি আমি মনে করি যে আপনার জনগণের কল্যাণে কাজ করতেছেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো ভাই আপনার তো অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হবে। সেটা তো আমি এখন পর্যন্ত এমন কোনো অ্যাক্টিভিটিজ আমি দেখতেছি না যে এইটা ধরে সামনের দিকে এগুলে আমাদের এই প্রবৃদ্ধিগুলো হবে। আপনি ব্যাংকের কথা বলছিলেন, আপনাকে রিসেন্টলি একটি ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। এই ব্যাংকের বহু বছর পর আপনি আবার নেতৃত্বে আসেন এবং বিএবি ব্যাংক মালিকদের যে সংগঠনের যে মিটিংটি হলো সেখানেও আপনি সভাপতিত্ব করে নতুন একটি কমিটি আপনারা করে দিয়েছেন 6 মাসের জন্য। ব্যাংকিং খাত নিয়ে তো সবচেয়ে বেশি কথাবার্তা আমরা গত যদি বলি মিনিমাম 10 বছর 2017 থেকে যে ইসলামী ব্যাংক যে কায়দায় দখল হলো সেইখান থেকে আসলে ব্যাংকের যে লুটপাট শুরু হলো। এখন আপনার রিডিংটা কি, মানে ব্যাংকিং খাতের বা আপনার ব্যাংকের অবস্থা দিয়ে যদি শুরু করি, কি অবস্থা পেয়েছেন ন্যাশনাল ব্যাংক? আমি তো ন্যাশনাল ব্যাংক বাংলাদেশে বেসরকারি খাতে যত ব্যাংক আছে তার ভিতরে সর্বপ্রথম স্থাপিত ব্যাংক। 1983 সনের 23শে মার্চ আমরা আমাদের যাত্রা শুরু করি। আমি সে 1983 সন থেকে 2006 সাল পর্যন্ত আমি পরিচালক ছিলাম। এর ভিতরে 4 বছরের জন্য আমি চেয়ারম্যান ছিলাম। আমি যখন পরিচালক থেকে আমি চলে আসি আইনের জন্য যে কোনো পরিচালক এর বেশি থাকতে পারবে না, তখন বাংলাদেশে
সবচেয়ে ভালো ব্যাংক ছিল ন্যাশনাল ব্যাংক। আপনি এখনকার অবস্থা জানতে চাচ্ছেন, এটা আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি ভালো বলতেছি না, কিন্তু মন্তব্যও করব না, বিকজ এটা আমার একটা নৈতিক দায়িত্ব যে পুনরুদ্ধার করা। আমার দায়িত্ব হলো পুনরুদ্ধার করা। এখন এটা কিভাবে করবো বা এটা অবস্থা কি, এটা আমি বলতে চাচ্ছি না এখন। তবে আপনার ধরে না, এখন থেকে যদি 3 মাস পরে আমি একদম শিওর আছি যে আল্লাহর রহমতে এটার অবস্থা ভালো থেকে ভালোর দিকে যাবে। এই মুহূর্তে ভালো আমি বলবো না, কিন্তু এটা ভালো থেকে ভালোর দিকে যাবে। বাংলাদেশের সবচেয়ে যদি কোনো সেক্টর, কোনো খাত যদি খারাপ থাকে, লুটপাট হয়, সেটা হলো বাংলাদেশের আর্থিক খাত। ব্যাংকিং খাত বলেন, পুঁজিবাজার বলেন, আপনি এই সবগুলাই, বা লিজিং কোম্পানি বলেন, ফাইন্যান্স কোম্পানি বলেন, এগুলো সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে। লিজিং কোম্পানি তো কিছু নাই, নাই, কোম্পানি আচ্ছা। নাই। এখন কত হলো দেখেন, আপনি যখন একটা দেশে আপনি যদি বিনিয়োগ বৃদ্ধি করতে চান, কারণ বিনিয়োগ যদি বৃদ্ধি না করেন আপনার তো উৎপাদন বৃদ্ধি হবে না। উৎপাদন যদি আপনি বৃদ্ধি না করতে পারেন, তাহলে পণ্যের সরবরাহ হবে না। পণ্য সরবরাহ কমে গেলে দেশে পণ্য যখন কম পাওয়া যাবে তখন দাম বেড়ে যাবে, দাম বাড়লে উচ্চ মূল্যস্ফীতি হবে। সো এগুলি এই চক্রটা একটার সাথে একটা রিলেটেড। এখন বিনিয়োগের জন্য আপনাকে 3-4টা জিনিস অবশ্যই জরুরি। যতই আপনি ডাক ডোল কীর্তন করেন, বাজান, মানে ঘন্টা বাজান যে বাংলাদেশের অবস্থা খুব ভালো, আপনারা আসেন, আপনারা বিনিয়োগ করেন, আপনারা এই পাইবেন সেই পাইবেন, এটা কিন্তু বিনিয়োগকারীরা আর শুনে আর হাসে, রোড শো দেখে আর হাসে। বাংলাদেশে বর্তমানে জনাব মিন্টু, আমি একটু জাস্ট 5 সেকেন্ডের জন্য দর্শক যারা টেলিভিশনে দেখছিলেন টু দ্য পয়েন্ট বিদায় নিচ্ছি, কিন্তু আমরা সংযুক্ত থাকছি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে। জনাব মিন্টু, এখন যদি আপনি যদি দেখেন, টু বি ট্রুথ, এই যে বিনিয়োগ যদি আপনাকে বাড়াইতে হয়, 3-4টা জিনিস অত্যন্ত জরুরি। এক, দেশের সামাজিক মূলধন থাকতে হবে। এটা কেউ চর্চা করে না। সামাজিক মূলধন কোত্থেকে সৃষ্টি হয়? সামাজিক মূলধন সৃষ্টি হয় সমাজে একে অপরের উপর বিশ্বাস, রাজনৈতিক দলগুলোর ভিতর একে অন্যের সাথে ঐক্যমত পর বাংলাদেশের ভবিষ্যতের জন্য। 3, একজন একজনকে বিশ্বাস করা। 4, যে চুক্তি আমি আর আপনি করি, সেই চুক্তিগুলি যেন যথাযথ পালন করা হয়। যদি যথাযথভাবে পালন না করা হয়, দেন আপনার যে বিচার বিভাগ আছে সেটা যথাসময়ে সেটা বিচার করবে। এখন আপনি যদি দেখেন যে আমার একটা চুক্তি আপনার সাথে আছে, আপনি আমাকে বা আমি আপনাকে 10,000 টাকা দেওয়া না আছি, এটা নিয়ে আমি কোর্টে যাই, 20 বছরে আপনি এখন কোনো রায় পাবেন না। তো তাহলে ওই চুক্তির কোনো ভ্যালু আছে আপনি বলেন? তো যে দেশে যত সামাজিক মূলধন কম হবে, সেই দেশে ততই আর্থিক মূলধন বিনিয়োগ কম হবে। এখন বাংলাদেশের গত 15 বছরে যদি আপনি সামাজিক যে সমাজের যে অবস্থা, আপনি তালাক থেকে আর বাল্য বিবাহ থেকে তালাক থেকে ভাই ভাইকে মারতেছে, ওই চাচা তার ভাতিজাকে মারি ফেলতেছে, বাপ তার ছেলেকে মারি ফেলতেছে। আপনি যদি দেখেন নিত্যনিয়ত খবরের কাগজগুলোতে, এরকম বিশৃঙ্খল সমাজ আমরা তো অতীতে দেখি নাই আমাদের সমাজে। তো প্রথম কাজ হইল সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে আপনি সমাজের শান্তির শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। শান্তি যখন ফিরিয়ে আনবেন, তখন মানুষ আস্তে আস্তে মানুষের নৈতিক দায়িত্ব বাড়বে, মানুষ নৈতিকতা শিখবে, নৈতিকতা বুঝবে, নৈতিক হবে। কিন্তু এই নৈতিকতা বাংলাদেশে যখন আমরা কথা বলি ভাই, তখন খালি কয় যে ব্যবসায়ীরা মুনাফাখোর, ব্যবসায়ীরা চোর, ব্যবসায়ীরা সুযোগ পাইলে টাকা বানায়। এখন ব্যবসা তো আমাদের ধর্মে মানা নাই, আইনেও মানা নাই, ধর্মেও মানা নাই। আর মুনাফাখোর মানে কি? অতি মুনাফা করতেছে। তো অতি মুনাফার কোনো ডেফিনেশন আছে কোথাও? আমি তো জানি না, কোনো আইনে তো দেখিনি, আইনও দেখি নাই ভাই, আমার ধর্মও দেখি নাই। আমি তো কোরআন শরীফ বাংলায় পড়ি, আমি কোনো সময় দেখি নাই যে মুনাফা আর অতি মুনাফা এই দুটার ভিতরে তফাৎটা কি, এটা বুঝি সারিনি এখনো। কিন্তু সব দোষ দেওয়া হয়, নৈতিকতার সমস্ত দোষ দেওয়া হয় ব্যবসায়ীদের উপর। কিন্তু কত হইল
ব্যবসায়ীরা কি একাই এই সমাজের লোক? এখানে বহু সামাজিক গোষ্ঠী আছে। লেখকেরা একটা গোষ্ঠী, আপনারা সাংবাদিক আপনারা একটা গোষ্ঠী, ব্যবসায়ীরা একটা গোষ্ঠী, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট গোষ্ঠী হলো রাজনীতিবিদ। তো যে দেশের রাজনীতিবিদরা চোর, দেশের রাজনীতিবিদরা লুণ্ঠনে ব্যস্ত, যে দেশের রাজনীতিবিদরা রাজনীতিতে আসে বড়লোক হওয়ার জন্য, চুরি করার জন্য, ব্যাংক ডাকাতি করার জন্য, সেখানে আপনার নৈতিকতা দেখাবেন না, আর নৈতিকতার জন্য দায়ী করবেন একটা ছোট্ট গোষ্ঠীকে যারা ব্যবসা করে। আপনি যদি ব্যবসা না করেন, বিনিয়োগ না করেন, বাণিজ্য না করেন, তাহলে আপনি বলেন দেশে সম্পদ সৃষ্টি করার আর অন্য রাস্তাটা কি? হ্যাঁ, আপনার কৃষিতে ব্যবসায়ীরা নাই, কৃষিতে ছোট ছোট আমাদের কৃষক ভাইয়েরা আছে, কিন্তু এখন বড় ব্যবসায়ীরা কৃষিটাও নিয়ে নিচ্ছে। এটা হলো মানে ঐতিহাসিক প্রক্রিয়া। যত কৃষিতে যান্ত্রিকীকরণ হবে, যত কৃষিতে উপাদান ভালো পাওয়া যাবে, ততই আপনারা দেখবেন যে কৃষিখাতে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। লোক কম লাগে এবং কৃষির উৎপাদনশীলতা বাড়ে। অর্থাৎ আগে যদি আপনি এক একরে 1 টন যদি আপনি প্রোডাকশন করতেন, এখন 1 একরে আপনি 3 টন করবেন, জমি না বাড়িয়ে। কৃষিতে দুইভাবে উৎপাদন বৃদ্ধি হয়, একটা হলো যদি আপনি জমি বাড়াইতে পারেন, আরেকটা হলো যদি একই জমিতে বেশি উৎপাদন করতে পারেন। এখন প্রশ্নটা হলো আমাদের তো জমি নাই, ওই যে আমাদের নোয়াখালীর পাশে বঙ্গোপসাগর থেকে কিছু কিছু উঠতেছে, কিন্তু এনাফ না। আমাদের জনসংখ্যা অনুপাতে আমাদের বাংলাদেশে ডেন্সিটি মানে ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশে সবচেয়ে বেশি পাই। তো এখন আপনার তো জমি নাই, তো আপনি একই জমিতে আপনাকে উৎপাদন বাড়াতে হবে। এবং উৎপাদন যখন যত বাড়াবেন সেটা হবে আপনারা আমার নির্ভর না, এটা নির্ভর হবে উপাদান কি দিচ্ছেন, যন্ত্র ব্যবহার করতেছেন কিনা। তো যতই আপনি যন্ত্র ব্যবহার করবেন, ভালো উপাদান ব্যবহার করবেন, ভালো পেস্টিসাইড ব্যবহার করবেন, তত উৎপাদন বাড়বে, কিন্তু লোক কম কাজ করবে। তো এই লোকগুলা কোথায় যাবে? এই লোকগুলা ফেরত আসতেছে কর্মবাজারে। তো এখন বাংলাদেশে প্রতি বছর আপনি ধরেন 22 থেকে 25 লক্ষ লোক কর্মক্ষম হইয়া চাকরি বাজারে আসছে, কিন্তু ওর সাথে কিন্তু আরও 2-3 লক্ষ লোক বা আরও বেশি লোক এই কৃষিখাত থেকে এসে এখন তারা কর্মবাজারে আসতেছে। তাহলে আপনাকে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ ব্যবহারতে আমি তো আপনাকে আগেই বললাম, বিনিয়োগের প্রাথমিক যেটা সেটা হলো দেশের সামাজিক মূলধন, যেটা আমি একটু আগে আপনাকে এক্সপ্লেন করছি। 2, সেটা হলো মানুষের উদ্যম এবং মানুষের যে একটা বিচক্ষণতা। যারা মিন্টু সোশ্যাল ক্যাপিটাল আর সোশ্যাল বিজনেসের মধ্যে যে প্রফেসর ইউনূস যেটা ক্যাম্পেইন করেন, আপনাদের সেদিন মিটিংও বলেছিলেন, এটা কোনো সম্পর্ক আছে? এটা আমি একটু পরে বলতে চাই আপনাকে। সেটা হলো, শুনেন, ব্যবসায়ী যে ব্যবসা, উনি বলতে যে আপনারা ব্যবসা করেন কিন্তু মুনাফা করেন না। বলতে যে যেটুকু আপনি বিনিয়োগ করবেন ওই বিনিয়োগটা আপনি নিয়ে যেতে পারেন। তো আমার ছেলে মেয়েরে কে খাওয়াবে ভাই? 79 খাওয়াইব? হ্যাঁ, 79 খাওয়াইবে? আপনি বলেন আমি ব্যবসা করবো, সামাজিক ব্যবসা। হ্যাঁ, বাট উনি বলছে যে আপনারা আপনাদের ব্যবসা করেন, সাথে একটু সামাজিক ব্যবসা করেন। কথা বুঝলেন? এগুলি হইল নীতিগত কথা, নৈতিক কথা। কথা বুঝলেন? মানুষের, আমাদের ধর্মে বলে মানুষের মানসিকতা হলো দুর্বল চিত্তের, এক ধরনের, মানে সবসময় খারাপ চিন্তা করে মানুষ, পেরেশানি, উদ্বিগ্ন। এটা হলো আমাদের ধর্ম লেখা আছে। এখন উনি যদি আমাকে ফেরেস্তার মতো করতে যায়, উনি নিজে হয়ে গেছে, ঠিক আছে, উনি তো পাইছে ভাই বিদেশ থেকে টাকা আনি ব্যবসা করছে, সামাজিক বলেন আর অন্য ব্যবসা বলেন বা গ্রামীণ বলেন, যাই করছে, তখন বিদেশ থেকে এনজিওদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ডলার আসছে। আমাকে তো কেউ দিচ্ছে না রে ভাই সেটা। আমি তো নিজের টাকা আমি মূলধন হিসাবে বিনিয়োগ করে, হয় আমি নিজের কিছু দিচ্ছি প্লাস আমি ব্যাংক থেকে হাই ইন্টারেস্ট নর্মাল নিয়মে আপনি নিজের টাকা দিবেন আর পুঁজিবাজার থেকে টাকা নেওয়ার কথা। বিকজ আমাদের পুঁজিবাজার ডেভেলপ করে নাই,
সেজন্য আমরা ব্যাংকিং খাত থেকে নিচ্ছি লোনটা, তো আমাকে এটা শোধ করতে হবে না। তো এখন কথা হলো যে এবার পর্যন্ত সামাজিক ব্যবসা আপনি পাচ্ছেন, মোট কথা হলো যে আপনাকে সামাজিক মূলধন যদি না থাকে কেউ আর্থিক মূলধন বিনিয়োগ করবে না। এখন আপনি ধরেন একটা ফ্যাক্টরিতে আপনি বিনিয়োগ করলেন, এই যে গত কয়েকদিনের অবস্থায় ধরেন লোকজন লুটপাট করতে আসতেছে, ওই ভাঙচুর করতেছে, আপনার ওই যে ফ্যাক্টরিতে কাজ হচ্ছে না, যারা শ্রমিক কর্মচারী তারা আন্দোলন করতেছে, এক দাবি করতেছে, বিভিন্ন ধরনের দাবি যেগুলি একজন মালিকের পক্ষে মানাও সম্ভব না। যেমন মনে করেন বলছে যে মহিলার হায়ার করা যাবে না, যে 50% বেশি মহিলা হায়ার করা যাবে না। ভাই ওরা কে বলার? আর একজন মালিক কোন শ্রমিককে দিয়ে তার কাজটা ভালো হবে সেটা তো মালিক বুঝবে। এখন শ্রমিকরা যদি বলে দাবি করে যে আপনি এমন কোনো আপনি আর কোনো হায়ার করতে পারবেন না মহিলা, এটা হইলেও কোনো একটা জিনিস। সো আমি যদি মনে করি আমি বিনিয়োগ করে ওখানে উৎপাদন হয়তো করতে পারবো কিছুদিন, তারপরে আমি ওখানে মারি খামো, চাঁদা দিতে হবে, ওই ঝুট ব্যবসার জন্য আমাকে আবার ফ্যাক্টরিতে আছে মারামারি করবে, কেন আমি বিনিয়োগ করতে যাব? এগুলি হলো সামাজিক মূলধনের সাথে জড়িত। তো সামাজিক মূলধন, আর্থিক মূলধন, একই সাথে মানুষের যে উদ্যোগ এবং মানুষের উদ্যম আছে, এই তিনটার সমন্বয় যদি আপনি করতে পারেন তাহলে দেশে বিনিয়োগ বাড়বে, আর আদারওয়াইজ বিনিয়োগ কখনো বাড়বে না। এখন বিনিয়োগ যদি না বাড়ে এটার কনসিকুয়েন্স কী হতে পারে একটা সমাজের জন্য, সেটা তো আপনাকে আমি বলছি আগে। জি জনাব মিন্টু, আমরা শেষ করব। আমি যে প্রশ্নটি করতে চাই, আপনি যদি খুব সামারি করে বলেন, আমাদের তো সামষ্টিক অর্থনীতি একটা বেহাল দশায় এই সরকার দায়িত্ব নিল, এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনি একজন অভিজ্ঞ এবং বিচক্ষণ ব্যবসায়ী, একজন গবেষক, আপনি বিভিন্ন সেক্টরে আপনার গবেষণা আছে, বীজ নিয়ে আছে, আমাদের প্রাণী প্রজাতি নিয়ে আছে গবেষণা। আপনার কি মনে হয় যে আমাদের কোন জায়গাতে হাত দেওয়া দরকার? নেতৃত্ব ঠিক পথে যাচ্ছে কিনা? আমাদের ম্যাক্রো ইকোনমির কথা আমি মিন করেছি। দেখুন, ম্যাক্রো ইকোনমিক্সের এখন যেটা আপনি মার্কেটে শুনবেন বা নিউজ পেপারে দেখবেন, শুধু উচ্চ মূল্যস্ফীতি এছাড়া অন্য কিছু এখন আমাদের সামনে আসতেছে না। ম্যাক্রো ইকোনমিক্সে তো অনেকগুলো সূচক আছে, জি 5-6টা মেইন। একটা হলো জিডিপি। জি, তো প্রথম জিডিপি বিগত সরকার গত 10 বছর থেকে, ইনক্লুডিং 111-এর সরকার, টোটাল মনে করেন 17 বছর, শুধু আমাদেরকে বিভ্রান্ত করছে জিডিপির প্রবৃদ্ধি জীবনের প্রবৃদ্ধি নিয়ে। বাট জিডিপি তো সামষ্টিক অর্থনীতির একমাত্র সূচক না। সো বাট জিডিপি হলো টোটাল আপনারা দেশে উৎপাদন করেন, সেই উৎপাদনের টোটাল ভ্যালুটা হলো জিডিপি মনে করেন। বাট জিডিপি বাড়াইতে হলে তো আপনাকে বিনিয়োগ করতে হইব। এখন বিনিয়োগ যদি আপনি করতে, টাকাটা কোত্থেকে আসবে? সঞ্চয় থেকে আসবে। তো একটা দেশে যদি উচ্চ মূল্যস্ফীতি যদি হয় তাহলে কিন্তু আপনার সঞ্চয় কমে যাবে, বিকজ আপনার যে বেতন গত মাসে পাচ্ছেন, যদি আপনার মজুরি উচ্চ মূল্যস্ফীতি থেকে বেশি না বাড়ে তাহলে এই মাসে খরচ বেশি হবে, তাহলে আমরা সঞ্চয় করতে পারবেন না। তো প্রথম হলো জিডিপি একটা সিম্পল হিসাব ভাই, আপনি টোটাল কত খরচ করেন দেশে, টোটাল ইনভেস্টমেন্ট কত হলো, সরকার কত খরচ করে, আর এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, ওর সাথে আপনি রিমিটেন্সও করতে পারেন এখন। তো এখন তারপরে হইলো বিনিয়োগ এখন মাইনাস, তারপরে হইলো কর্মসংস্থান, বিনিয়োগ যদি না হয় কর্মসংস্থানও মাইনাস, তারপরে হইলো ইনফ্লেশন, এটা উচ্চ মূল্যস্ফীতি, ওটা হওয়ার কথা কম, সেটা বাড়ছে। তারপরে হইলো এক্সচেঞ্জ রেট, এটা ভোলাটাইল, এটা আজকে কমে, আজকে মানে সবসময় খালি টাকার মূল্য কমতেছে, বাড়ার কোনো সম্ভাবনা নাই। আর লাস্ট হইলো ব্যালেন্স অফ পেমেন্টে দুইটা সেক্টর, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, আর একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। আমাদের ঐতিহাসিকভাবে নর্মালি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট মাঝে মধ্যে মানে ঋণাত্মক হয়, কিন্তু গত 3-4 বছর থেকে কমপ্লিট অল দ্য টাইম ঋণাত্মক। কারেন্ট অ্যাকাউন্টের হিসাব ভেরি সিম্পল, 100 টাকা যদি আপনি ইম্পোর্ট করেন মানে এক্সপোর্ট করেন, তার এগেন্স্টে যদি আপনি 110 টাকা ইম্পোর্ট করেন তাহলে 10 টাকা মাইনাস, আর যদি আপনি 12 টাকা যদি আপনার যদি রিমিটেন্স আসে তাহলে 2 টাকা আপনার কারেন্ট অ্যাকাউন্ট প্লাস হইল। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হলো যে লোন দেন বিদেশি বিনিয়োগ যদি থাকে, তার আয়
এগুলি সব হাবি যায়, প্লাস আপনার লোন নেন, গ্রান্ট পান, রেজিস্ট্যান্স পান, এগুলি। তাহলে আমি আপনাকে এক লাইন এখন শেষ করি। জিডিপি প্রবৃদ্ধি এখন আগের থেকে মানে কম, মাইনাস বলতেছি না, আগের থেকে কমে যাচ্ছে দিন দিন। 2, ইনভেস্টমেন্ট এখন মাইনাস, এমপ্লয়মেন্ট এই মুহূর্তে মাইনাস, উচ্চ মূল্যস্ফীতি হওয়ার কথা কম, এখন বেশি, এটা বেড়ে গেছে। তারপরে আপনার এক্সচেঞ্জ রেট আমি স্থিতিশীলতা এখনও দেখতেছি না, যতক্ষণ পর্যন্ত আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একটা পার্টিকুলার লেভেলে না যায়। নর্মালি বলে যে 3 মাসের ইম্পোর্ট ইকুইভ্যালেন্ট টু আপনার যদি থাকে, মনে করে যে এটা স্টেবল, বা 4 মাস হলে মানুষের বিশ্বাসটা বাড়ে। বিদেশি ব্যাঙ্কগুলো যেগুলি আমাদের লেটার অফ ক্রেডিট নিয়ে তাদের বিশ্বাস বাড়ে। সো আমি মনে করেন এখন যদি আমাদের 50 বিলিয়ন যদি হয়, তাহলে আমাদের মিনিমাম ধরেন 24 বিলিয়ন যদি ডলার আমাদের থাকে, তাহলে এটা ভেরি স্থিতিশীল টাইপের হয় আর কি। আর ব্যালেন্স অফ পেমেন্টও এদিক সেদিক আছে। বাংলাদেশ ব্যাংক থেকে আজকে বলেছে 24 বিলিয়ন, বাট BPM 6 IMF এর হিসাব অনুযায়ী 20 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ, আর BPM যদি না ধরি গ্রস তাহলে 24 বিলিয়ন আজকে বলেছে। শুনেন, ওই আপনাকে যাইতে হবে IMF এর ও BPM 6 হিসাব অনুযায়ী, তাহলে 20। বাংলাদেশ হিসাব করে মনে করেন আমার বাড়িতে আমার বোর কাছে আমি 500 টাকা রাখলাম, সে তার ওই বাইকে দিয়ে দিছে 100 টাকা। জি। আর যখন আমি যখন দেখতে পাই কত আছে, তো হিসাব করে আমার কাছে ক্যাশ 400 আছে আর 100 তো আমার ভাইয়ের কাছে আছে। আমি যে একবার টাকা দিয়ে দিলে এটা গন, যদি ফেরত আসে তাহলে আপনি বুঝবেন যে ফেরত আসছে, এখন আছে। এখন বাংলাদেশ ব্যাংকে আগে হিসাব করতে আমাদেরকে ওই বাইরে টাকা দিচ্ছে, বোনকে টাকা দিচ্ছে, আরেককে বন্ধুকে লোন দিচ্ছে, এগুলি সব হিসাব করি। আর যেগুলি ক্যাশ আছে কয় যে আমাদের এত টাকা আছে, এগুলি মানে এটা তো পরিসংখ্যানের দিক দিয়া বোধহয় পৃথিবীতে এখন বাংলাদেশ সবচেয়ে খারাপ ছিল গত 5 বছর। কোনো পরিসংখ্যান ঠিক নেই ভাই, বিশ্বাসযোগ্য। আপনি দেখবেন পরিসংখ্যান বইতে গেলে ওই যে আমার গ্রামে কটা সুপারি গাছ আছে, কটা নারিকেল গাছ আছে, কটা ছাগল আছে, কটা ভেড়া আছে, সব দেখবেন, বা সব বুয়া। বুঝছেন আপনি? এই জন্য বলতে যে ভাই, যদি বিনিয়োগ বাড়াইতে হয়, প্রথমে আপনাকে পরিসংখ্যান ঠিক করতে হবে, যে পরিসংখ্যানের উপর মানুষের আস্থা থাকে এবং বিশ্বাস থাকে। জি, চলো মিন্টু, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন স্টুডিওতে। দর্শক, আমরা মেট্রো সিম টু দ্য পয়েন্টে আলাপ করছিলাম নির্বাচনী রোডম্যাপে বিএনপি রাজনৈতিক অর্থনীতি বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আল মিন্টু। আমরা শুনছিলাম যে সামষ্টিক অর্থনীতি ঠিক করতে হলে কি করা দরকার। আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের সঞ্চালক বা একজন, আমি বলতে পারি যে আমি আজকে ঋদ্ধ হয়েছি যে বিষয়টি, দর্শক বোধ করি আপনাদেরও ভালো লেগেছে, সামাজিক মূলধনের কথা। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, আসলেই আমাদের যে সামাজিক মূলধনটা, এটা যদি না থাকে তাহলে আমরা শেষ বিচারে সাস্টেইনেবল বা টেকসই একটা দেশ গঠন বা অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে সামনে এগোনোর যে স্বপ্ন আমরা দেখেছি, আমাদের ছাত্র জনতার বিপ্লবের ফলে যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বোধ করি পূরণ হবে না। দর্শক, শুভেচ্ছা সহ শেষ করছি আজকের মেট্রো সিম টু দ্য পয়েন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।